আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায় জীব ও তার পরিবেশ সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা আজকে জীব ও পরিবেশ সম্পর্কে আলোচনা করি। জীব ও পরিবেশের যে অংশটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো বাস্তুতন্ত্র এবং তার উপাদানসমূহ। তো আমরা পাঠের নাম লিখে নিই বাস্তুতন্ত্র। আমরা জানি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, অর্থাৎ পরিবেশে জীব যেমন বসবাস করে, এই জীবে বসবাস করার জন্য, জীবন প্রবাহ পরিচালনার জন্য তার এই পরিবেশ থেকে বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল হতে হয়, যেমন মাটি, পানি, বায়ু। এই যে জীব তার জীবন পরিচালনার জন্য পরিবেশের উপাদানের উপর নির্ভরশীল হতে হয় এবং জীব এবং এই জড় বস্তুগুলোর মধ্যে এক ধরনের আন্তঃক্রিয়া সংঘটিত হয়। সেই আন্তঃক্রিয়াটাই হলো মূলত বাস্তুতন্ত্র। তো আমরা চলো এই বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা লিখে নিই। বেঁচে থাকার তাগিদে, বেঁচে থাকার তাগিদে একটি নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায় ও জড়বস্তুর মধ্যে যে আন্তঃক্রিয়া সংঘটিত হয়, তা বটে হয় তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। তাই আমরা দেখে নিলাম যে এটা থেকে জীবের বসবাসের জন্য জড় উপাদানের উপর নির্ভরশীল হতে হয় এবং এই জীব এবং জলের মধ্যে যে আন্তঃক্রিয়া সেটাই হলো বাস্তুতন্ত্র। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশ লাগবে, ওই পরিবেশে বসবাসকারী জীব এবং জলের মধ্যে আন্তঃক্রিয়া সংঘটিত হতে হবে। তো এখন আমরা আসলে যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো নিয়ে আলোচনা করি। বাস্তুতন্ত্রের উপাদান। বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে তিন ভাগে ভাগ করা যায়: অজীব বা নির্জীব উপাদান, এখন গৌণ উপাদান, আর সজীব বা জীব উপাদান, বা আমরা বলতে পারি জীব বা সজীব উপাদান। তো এই অজীব বা নির্জীব উপাদান, বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রাণহীন সকল উপাদান যাদের জীবন নাই তারা হলো নির্জীব উপাদানের অন্তর্ভুক্ত। এই যে অজীব ও নির্জীব উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অজৈব উপাদান, আর হলো জৈব উপাদান। অজৈব উপাদান হলো জীবদেহ থেকে পাওয়া যাবে এমন উপাদান। এগুলা কি? এগুলো হলো জীবদেহ থেকে পাওয়া যাবে না, পরিবেশে আগে থেকেই ছিল, বিদ্যমান ছিল। এই সকল উপাদান হলো অজৈব উপাদানের অন্তর্গত। অজৈব উপাদানের মধ্যে আছে অজৈব গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। তারপর হলো অজৈব লবণ। এই লবণগুলোর মধ্যে আছে ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ফসফরাস। আর আছে মাটি, পানি ও বায়ুতে প্রাপ্ত বিভিন্ন ধরনের অজৈব উপাদান হলো
অজৈব উপাদানের অন্তর্ভুক্ত। আর জৈব উপাদান হলো জীবদেহ থেকে পাওয়া যায় এমন সকল উপাদান। অর্থাৎ জীবদেহ থেকে পাওয়া গেলে এটা জীব উপাদান নয় কেন? আসলে সেটা জীব যখন মারা যায়, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ যখন মারা যায় বা কোনো ডালপালা মাটির নিচে চাপা পড়ে অথবা প্রাণীর দেহাবশেষ মাটির নিচে থাকে, তখন দেখা যায় কি এগুলা মিলিত হয়ে এক ধরনের জৈব উপাদান গঠন করে। এগুলোকে আমরা সাধারণ ভাষায় বা সচরাচর বলে থাকি হলো হিউমাস। এই জৈব উপাদানগুলোর মধ্যে আছে হিউমাস প্রধান, তারপরে হলো ইউরিয়া। এগুলো হলো জীবদেহের কোষ, কলা, টিস্যু, অঙ্গতন্ত্র এগুলা বিশ্লিষ্ট হয়ে পরিবেশে জৈব উপাদান হিসেবে কি হয়, মানে পরিবেশে এটা ছড়িয়ে দেয়। এই পরিবেশের এই উপাদানগুলা অজৈব উপাদান, এই উপাদানগুলো গ্রহণ করে জীব উপাদান তার আবার বাস্তুতন্ত্রের যে স্বয়ং সম্পূর্ণতা সেটা বজায় রাখে। এখন আসলে আমরা আলোচনা করি ভৌত উপাদান। ভৌত উপাদান হলো যে অঞ্চল বা এলাকার বাস্তুতন্ত্র, ওই অঞ্চল বা এলাকার পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ পরিবেশের যে অবস্থা বিরাজ করে সেই অবস্থাটাই হলো ভৌত উপাদানের অন্তর্গত। এই ভৌত উপাদানের উপর নির্ভর করে এক এক পরিবেশে এক এক বাস্তুতন্ত্র গঠিত হয়। যেমন স্থলজ পরিবেশে এক ধরনের বাস্তুতন্ত্র সংগঠিত হবে, তৈরি হবে, আবার জলজ পরিবেশে এক ধরনের বাস্তুতন্ত্র পরিচালিত হবে। আবার স্থলজ পরিবেশে আবার দেখা যায় মিঠা পানি লোনা মাটিতে এক ধরনের, লবণাক্ত মাটিতে ওইখানে দেখা যায় ম্যানগ্রোভ বনাঞ্চল যেগুলো, এগুলোর বাস্তুতন্ত্র একরকম। আবার দেখা যায় কি যে দোআঁশ মাটি, এঁটেল মাটি, এই মাটিতে তৈরিকৃত বা পরিচালিত বাস্তুতন্ত্র একরকম হয়ে থাকে। অর্থাৎ ভৌত উপাদানের উপর নির্ভর করে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ কি হয়, পরিচালিত হয়। এখানে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র সংগঠিত হয়। তো এই ভৌত উপাদানের মধ্যে আছে যেমন সূর্যালোক। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যালোক। তারপরে তাপমাত্রার উপর নির্ভর করেও চলে। এরপরে আসো, এটা আমি মুছে ফেলি যেহেতু আমার দরকার নেই এটা, ঠিক আছে? তো তাপমাত্রা, তারপর হলো এখানে বায়ু প্রবাহ, এরপর আসো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা, আমরা যেটা বলতে পারি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, তারপর হলো মাটিতে লবণাক্ততার পরিমাণ, আর বৃহৎ পরিসরে যদি আমি চিন্তা করি তাহলে আসে আবহাওয়া ও জলবায়ু। এই ভৌত উপাদানগুলো বা এই ভৌত অবস্থার কারণে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র পরিচালিত হয়। আর এই পরিবেশের বাস্তুতন্ত্রগুলো দেখা যায় কি, যাদের যে জীব উপাদানগুলো থাকে বা জল উপাদান তো আগে থেকেই ছিল, যে জীব উপাদানগুলো থাকে সেই জীব উপাদানগুলোরও পরিবর্তন হয়। অর্থাৎ বিভিন্ন পরিবেশে ভিন্ন জীব উৎপাদক, খাদক এবং বিয়োজক হিসাবে কাজ করে। তবে উৎপাদক সকল ক্ষেত্রেই একরকম, এটা জলজ হোক, স্থলজ হোক, সবুজ উদ্ভিদ বা ক্লোরোফিল যুক্ত উদ্ভিদই হলো উৎপাদক হিসাবে কাজ করে। এখন আসো আমরা জীব বা সজীব উপাদান নিয়ে আলোচনা করি। এইটা বিস্তারিত আলোচনা করব, এই জন্য আমি বোর্ডের মাঝখানে নিয়ে আসছি জীব বা সজীব উপাদান। জীব উপাদান হলো যাদের জীবন আছে এমন সকল উপাদান হলো জীব উপাদানের অন্তর্ভুক্ত। এদেরকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। তিন ধরনের জীব উপাদান আমরা পরিবেশে দেখতে পাই। একটা হলো উৎপাদক, দ্বিতীয় হলো খাদক, আর তৃতীয় হলো বিয়োজক। এই তিন ধরনের উপাদান আমরা দেখতে পাই। জীব উপাদান হলো উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক হলো সকল সবুজ উদ্ভিদ হলো উৎপাদকের অন্তর্ভুক্ত। সবুজ উদ্ভিদ
কারণ সবুজ উদ্ভিদ তার মধ্যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলকে কাজে লাগিয়ে সূর্যালোকের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সেই খাদ্যটা তার দেহে সঞ্চিত খাদ্য হিসাবে থাকে এবং তার শারীরবৃত্তীয় বা জৈবিক কাজের জন্য যে খাদ্যের কিছু অংশ শক্তি হিসাবে তার দেহে ব্যয় হয়, আর অতিরিক্ত যে খাদ্যটা সেই খাদ্যটা স্থিতিশক্তি হিসাবে তার দেহে জমা থাকে। আর এই খাদ্যের উপরই অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীকুল সম্পূর্ণভাবে নির্ভরশীল। অর্থাৎ উৎপাদক বলতে আমরা সেই সকল উদ্ভিদকে বোঝাই যারা সহজে নিজের দেহে খাদ্য প্রস্তুত করতে পারে। এখন আসো আমরা খাদ্য নিয়ে আলোচনা করি। খাদ্য একাধিক স্তরের থাকে, তবে খাদ্যরা নিজের দেহে খাদ্য প্রস্তুত করতে পারে না। এরা খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার উপর ভিত্তিতে আবার খাদ্যকে তিনটা ভাগে ভাগ করা যায় বা তিন ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, আর হলো তৃতীয় স্তরের খাদ্য। প্রথম স্তরের খাদ্য যারা সরাসরি উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে, অর্থাৎ প্রথম স্তরের খাদ্যটা উৎপাদক থেকে সরাসরি উৎপাদককে খাওয়ার মাধ্যমে তার দেহে খাদ্যের স্থানান্তর অর্থাৎ শক্তি স্থানান্তর করে। অর্থাৎ আমরা বলতে পারি যে তৃণভোজী সকল প্রাণী হলো প্রথম স্তরের খাদ্যের অন্তর্ভুক্ত। কারা? তৃণভোজী প্রাণী, যারা সরাসরি উদ্ভিদকে, সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর আসলে দ্বিতীয় স্তরের খাদ্য। দ্বিতীয় স্তরের খাদ্যের জন্য প্রথম স্তরের খাদ্যের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে তৃণভোজী প্রাণীগুলিকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তারা হলো দ্বিতীয় স্তরের খাদ্যের অন্তর্ভুক্ত। যেমন ক্ষুদ্রতর মাংসাশী যে প্রাণীগুলো আছে এগুলো হলো দ্বিতীয় স্তরের খাদ্যের অন্তর্ভুক্ত। ক্ষুদ্রতর মাংসাশী আর তৃতীয় স্তরের খাদ্য হলো যে যারা দ্বিতীয় স্তরের খাদ্যকে খাদ্য হিসাবে গ্রহণ করে। অর্থাৎ এরা ক্ষুদ্রতর মাংসাশী প্রাণীদেরকে ভক্ষণ করে এরা বেঁচে থাকে। তো বৃহত্তর মাংসাশীরা হলো তৃতীয় স্তরের খাদ্যের অন্তর্ভুক্ত। এরা খাদ্যের জন্য দ্বিতীয় স্তরের খাদ্যের উপর নির্ভরশীল। বৃহত্তর মাংসাশী। তো আমরা যদি উদাহরণের মাধ্যমে একটু স্পষ্ট করতে চাই, তাহলে দেখা গেল যদি উৎপাদক হয় ঘাস উৎপাদক, তাহলে উৎপাদককে সরাসরি খায় হলো তৃণভোজী প্রাণী, তার মানে ঘাস খায়। তাহলে ঘাস হলো প্রথম স্তরের খাদ্য আর তৃণভোজী প্রাণী। আবার ঘাস কে খায়, অর্থাৎ তৃণভোজীকে খায় ক্ষুদ্রতর মাংসাশী, যেমন ঘাস কে খায় ব্যাঙকে খায় সাপ। তাহলে দেখা গেল কি যে ঘাস হলো উৎপাদক আর ঘাস হলো প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য হলো ব্যাঙ আর তৃতীয় স্তরের খাদ্য হলো সাপ। অর্থাৎ খাদ্যের জন্য সাপ ব্যাঙের উপর নির্ভরশীল, ব্যাঙ ঘাস এর উপর নির্ভরশীল আর ঘাস ঘাসের উপর নির্ভরশীল। এইভাবে উৎপাদক প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য এবং তৃতীয় স্তরের খাদ্য এরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে বাস্তুতন্ত্রকে সচল রাখে। আবার কিছু তৃতীয় স্তরের খাদ্য আছে যারা অন্য তৃতীয় স্তরের খাদ্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে আমরা সর্বোচ্চ খাদ্য বলতে পারি। যেমন এখানে সাপকে খায় আবার গুই শাক হলো সর্বোচ্চ খাদ্য। আবার কোনো ক্ষেত্রে গুই শাক তৃতীয় স্তরের খাদ্য। তবে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন বাস্তুতন্ত্রের কোনো খাদ্য একাধিক খাদ্য স্তরে অবস্থান করতে পারে। যেমন মানুষ যখন উদ্ভিদ খায় অর্থাৎ শাকসবজি ফলমূল খায় তখন সে হলো প্রথম স্তরের খাদ্য। আবার যখন তারা ছোট মাছ খায় তখন তারা দ্বিতীয় স্তরের খাদ্য, যখন তারা বড় মাছ খায় তখন তারা তৃতীয় স্তরের খাদ্য। এইরকম পরিবেশে অনেক খাদ্য আছে যারা বিভিন্ন স্তরের খাদ্যকে উৎপাদক এবং বিভিন্ন স্তরের খাদ্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে বলা হয় সর্বভূক। এখন আসলে আমরা যাব বিয়োজক। বিয়োজকের কাজ হলো এটা জীবোপাদানের বিভিন্ন ধরনের অণুজীবটা হলো বিয়োজকের অন্তর্ভুক্ত। এই অণুজীবরা কি করে যে উৎপাদক প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, তৃতীয় স্তরের খাদ্য বা সর্বোচ্চ খাদ্য এরা যখন মারা যায় এদের দেহটাকে বিশ্লিষ্ট করে।
বিশ্লিষ্ট করে অজৈব উপাদান পরিবেশে ফিরিয়ে দেয়। সেই পরিবেশ থেকে আবার উৎপাদক এগুলো গ্রহণ করে আবার খাদ্য তৈরি করে, এবং খাদ্য তৈরির মাধ্যমে প্রথম স্তরে খাদ্য, দ্বিতীয় স্তরে খাদ্য, তৃতীয় স্তরে খাদ্যের মধ্য দিয়ে তার বাস্তুতন্ত্র প্রক্রিয়াকে সচল রাখে। তাহলে বিভাজন হিসাবে আমরা বলতে পারি বিভিন্ন অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন ছত্রাক, তারা মৃত জীবদেহকে অর্থাৎ উৎপাদন প্রথম স্তরে খাদ্য, দ্বিতীয় স্তরে খাদ্য, তৃতীয় স্তরে খাদ্যকে দেহকে মৃত্যুর পর তাদের দেহকে বিশ্লিষ্ট করে বিভিন্ন যে অজৈব উপাদান বা পুষ্টি ভাণ্ডার হিসেবে সেটা মাটিতে সঞ্চিত রাখে। সেই সঞ্চিত খাদ্যদ্রব্য বা অজৈব উপাদান উৎপাদন গ্রহণ করে সূর্যালোকের সহায়তায় ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এইভাবেই বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বা আন্তঃক্রিয়ার ফলে দেখা যায় কি বাস্তুতন্ত্র সচল থাকে। তো এখন আসো আমরা একবারে চলে যাই আরেকটা প্রবৃত্তি নিয়ে আলোচনা করি, খাদ্য শিকড়। খাদ্য শিকড় বা ফুড চেইন। খাদ্য শিকড়, তাহলে খাদ্য শিকড় মানে হলো খাদ্য শক্তির স্থানান্তর বা প্রবাহ। এটা আসলে সংগঠিত হয় জীব উপাদানের মাধ্যমে। কারণ কি, জড় উপাদান কোনো খাদ্য গ্রহণ করে না, এই জন্য এদের মধ্যে কোনো খাদ্য শৃঙ্খলা পরিলক্ষিত হয় না। যেহেতু উৎপাদক খাদ্য প্রস্তুত করে প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে বা সর্বোচ্চ খাদক, তাদেরকে একে অপরকে খাওয়ার মাধ্যমে বাস্তুতন্ত্রকে সচল রাখে। তা এজন্য তোমার জীব উপাদানের মধ্যেই এই খাদ্য শিকড়টা পরিচালিত হয়। তাইলে খাদ্য শিকড় খাদ্য তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমার খাদ্য শক্তির প্রবাহ। তাহলে খাদ্য তৈরি শুরু হয় উৎপাদক থেকে, আর খাদ্যের স্থানান্তর হয় সর্বোচ্চ খাদক পর্যন্ত। তাই আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত বিভিন্ন স্তরে খাদকের মধ্যে দিয়ে খাদ্য শক্তির স্থানান্তরকে খাদ্য শিকড় বলে। খাদ্য শিকড় বলে। খাদ্য শিকড় বিভিন্ন ধরনের হয়, এর মধ্যে 3 ধরনের। যেমন আমি দেখতে পারি প্রথম শিকারীজীবী খাদ্য শিকড়। শিকারীজীবী খাদ্য শিকড় শুরু হয় উৎপাদক থেকে, অর্থাৎ উৎপাদক প্রথম খাদ্য প্রস্তুত করে সেই উৎপাদকের উপর প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে খাদক নির্ভরশীল হয়ে যে খাদ্য শিকড় গঠন করে। তাহলে আমরা বলতে পারি উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য শিকড়টা পরিচালিত হবে। এই ক্ষেত্রে বড় খাদকরা অর্থাৎ বড় প্রাণীরা ছোট প্রাণীকে শিকার হিসাবে ধরে খায়, অর্থাৎ ছোট প্রাণীদেরকে বড় প্রাণীরা শিকার করে খায়। এই জন্য এই খাদ্য শিকলের নাম হলো শিকারীজীবী খাদ্য শিকল। আর শিকারীজীবী খাদ্য শিকলে যেহেতু উৎপাদক থেকে শুরু হয়, এই জন্য এটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য শিকল। আমরা একটা উদাহরণ দিয়ে এটা পরিষ্কার করি। যেমন উৎপাদক আমরা বলতে পারি যে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদকে খায় জুপ্ল্যাঙ্কটন। জুপ্লাঙ্কটনকে খায় ছোট মাছ। ছোট মাছকে খায় বড় মাছ। বড় মাছকে খায় প্রাণীতে যদি বাড়ে তাহলে বাস থাকে। তাহলে দেখা গেল উৎপাদক থেকে শুরু হলো, এবং বাস পাখি সবচেয়ে বড়, বাস পাখি আবার বড় মাছকে খায়।
বড় মাছ থেকে ছোট মাছ বড়, বড় মাছ আবার ছোট মাছকে খায়, ছোট মাছ থেকে জুপ্লাঙ্কটন ছোট, এই জন্য ছোট মাছ জুপ্লাঙ্কটনকে খায়, জুপ্লাঙ্কটন আবার সবুজ উদ্ভিদকে বা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এইভাবে উৎপাদক থেকে শুরু করে পর্যায়ক্রমে ছোট থেকে বড় খাদ্যের মধ্যে শিকারী জীবে খাদ্য শিকল স্থানান্তরিত হয়। আমরা এরপরে লিখে নিই বি হলো পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকল হলো এই খাদ্য শিকলে একটা জীব আরেকটা জীবের উপর নির্ভরশীল হয়ে তার জীবন চক্র পরিচালনা করে। এই ক্ষেত্রে তোমার বড় থেকে ছোট প্রাণীর দিকে অর্থাৎ বড় থেকে ছোট খাদ্যের দিকে খাদ্য শক্তির স্থানান্তর ঘটে এবং এখানে পরজীবী যেহেতু পরজীবী মানে পশুদের উপর নির্ভরশীল হয়ে সেই খাদ্য শিকল পরিচালিত হয়। যেমন মানুষ, বড় থেকে ছোট মানুষের উপর নির্ভরশীল হলো মশা, মশার উপর নির্ভরশীল হলো ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু জীবাণু আমরা লিখতে পারি ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস তাহলে এটা বড় থেকে ছোট দিকে অর্থাৎ মানুষকে পশু হিসাবে গ্রহণ করে বা পশু হিসাবে ব্যবহার করে মশা, মশাকে আবার পশু হিসাবে গ্রহণ করে হলো ডেঙ্গু ভাইরাস। তো এই ধরনের খাদ্য শিকল অর্থাৎ একটি আরেকটির উপর নির্ভরশীল হয়ে যে খাদ্য শিকল হয় এটাকে বলা হয় পরজীবী খাদ্য শিকল। এই পরজীবী খাদ্য শিকলে দেখা গেল কি যে উৎপাদক অনুপস্থিত থাকে, আর উৎপাদক অনুপস্থিত থাকে বলে এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় অসম্পূর্ণ খাদ্য শিকল। এরপর আসো তৃতীয় মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকল আমরা জানি যে মৃত জীবকে বিশ্লিষ্ট করে হলো বিয়োজন, অর্থাৎ জীব উপাদানের সর্বশেষ পর্যায়ে থাকে বিয়োজন। সেই বিয়োজন যদি অন্য কোনো খাদ্যের খাদ্য হিসাবে পরিণত হয়ে তোমার খাদ্য শক্তি স্থানান্তর ঘটায় ওই ধরনের খাদ্য শিকলকে বলা হয় তোমার মৃতজীবী খাদ্য শিকল। আর মৃতজীবী খাদ্য শিকলের শুরুতে মৃতজীব থাকবে এবং মৃতজীবকে বিশ্লিষ্ট করবে বিয়োজক এবং বিয়োজক থেকে আবার খাদ্য শিকলের শুরু হবে, অর্থাৎ বিয়োজক কে খাদ্য হিসাবে গ্রহণ করবে আরেকটি প্রাণী। এইভাবে দেখা যায় খাদ্য শিকলটা পরিচালিত হয়। যেমন আমরা উদাহরণ যদি দিই তাহলে আমরা বলতে পারি মৃতজীবকে বিশ্লিষ্ট করে বিয়োজকটাই আমি এখানে ছত্রাক দিতে পারি, একটা বিয়োজক হিসাবে কাজ করে, ছত্রাককে আবার খাদ্য হিসাবে গ্রহণ করে হলো কেঁচো। তাহলে এখানে দেখা গেল যে মৃতজীবকে বিশ্লিষ্ট করার পর ছত্রাক বিয়োজক এবং এই ছত্রাক বিয়োজকটা আবার কেঁচো খাদ্য হিসাবে ছত্রাককে গ্রহণ করে এবং এখান থেকে একটা খাদ্য শিকল পরিচালিত হয়। এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় তোমার মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকলে উৎপাদক অনুপস্থিত থাকে, অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে তোমার মৃতজীবী খাদ্য শিকল পরিচালিত হয় না। এই জন্য মৃতজীবী খাদ্য শিকলও এক ধরনের অসম্পূর্ণ খাদ্য শিকল। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্য শিকল থাকে। এর মধ্যে তোমার যে শিকারীজীবী খাদ্য শিকলের শিকারের মাধ্যমে খাদ্য শিকলটা পরিচালিত হয় এবং উৎপাদক থেকে শুরু হয় বলে এটাকে বলা হয় একটা স্বয়ংসম্পূর্ণ অথবা সম্পূর্ণ খাদ্য শিকল। আবার পরজীবী খাদ্য শিকল দেখা যায় কি যে পরজীবী এবং কুশুকের মধ্যে সম্পর্কযুক্ত হয়ে খাদ্য শিকলটা পরিচালিত হয়, অর্থাৎ পরজীবীরা কুশুকের উপর নির্ভরশীল। এইভাবে বৃহৎ থেকে ক্ষুদ্রতর প্রাণীর মধ্যে খাদ্য শিকলটা পরিচালিত হয় এবং উৎপাদক অনুপস্থিত থাকে বলে এটাকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। আর মৃতজীবী খাদ্য শিকল আমরা বলছি যে মৃতজীব যখন অর্থাৎ সজীব উপাদান বা জীব উপাদানের সর্বশেষ পর্যায়ে থাকে বিয়োজকরা সকল উৎপাদক এবং খাদ্যকে তারা যখন মারা যায় তাদের দেহকে বিশ্লিষ্ট করে অজৈব উপাদানটা মাটিতে ফিরিয়ে দেওয়া, পরিবেশে ফিরিয়ে দেয়, সেই থেকে উৎপাদক গ্রহণ করে আবার খাদ্য শিকল পরিচালিত করে অথবা বাস্তুতন্ত্রকে সচল রাখে। কিন্তু দেখা যায় যদি মৃতজীবকে মানে অণুজীব বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক যারা বিশ্লিষ্ট করে এটাকে বিয়োজক হিসেবে কাজ করে, এই বিয়োজকরা আবার অন্য জীবের বা অন্য প্রাণীর খাদ্য হিসেবে
খাদ্য হিসাবে ব্যবহার হওয়ার মাধ্যমে এখান থেকে একটা খাদ্য শিকল পরিচালিত হয়। এই জন্য এটাকে বলা হয় মৃতজীবী খাদ্য শিকল, অর্থাৎ মৃত জীব থেকে শুরু হয়। আর মৃতজীবী খাদ্য শিকল বলছিলাম যে উৎপাদক থাকে না, আর উৎপাদক যে সকল খাদ্য শিকলের উৎপাদক থাকে না তাদেরকে বলা হয় তোমার মৃতজীবী খাদ্য শিকল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকবে, পুষ্টিকর খাবার খাবে, প্রতিদিন হালকা ব্যায়াম করবে, প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।